শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ বিকেল 5টায় শেষ হয়েছে প্রচার, নিষিদ্ধ সমীক্ষা, কেঁপে উঠল বরাকসহ রাজ্য, উৎপত্তিস্থল হাইলাকান্দি, বিজেপিতে ফিরলেন কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার, এক দশকের টানাপোড়েনের অবসান, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী, 15 দিনে 2বার রং বদল, এবার বিজেপিতে ফিরলেন আয়েশা সুলতানা চৌধুরী, দলাইয়ে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির হাই ভোল্টেজ প্রচার হাইলাকান্দিতে, মিলন দাসের সমর্থনে ময়দানে মণিপুরের মুখ্যমন্ত্রী বিধায়ক দল, সুনাইয়ে আমিনুলের পক্ষে হাওয়া তুলতে জড়ো প্রচার হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর, 17,800 নির্ণায়ক ভোট যাচ্ছে কমলাক্ষের পক্ষে, দাবি কাটিগুড়ার নাথ যোগী সম্প্রদায়ের। শেষ মুহূর্তের প্রচারে চা বাগান ও সংখ্যালঘু এলাকায় ঝড় তুললেন বিধায়ক বিজয় মালাকার। নির্বাচন কমিশনের অভিযানে আসামে 97 কোটি টাকা বাজেয়াপ্ত, 126টি আসনে প্রস্তুত ইভিএম। এবং সর্বশেষ খবরটি হলো, থানায় নির্মম নির্যাতনে পিতা পুত্রের মৃত্যু, 9 পুলিশ কর্মীর ফাঁসির নির্দেশ আদালতের। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে তুঙ্গে ওঠা নির্বাচনী প্রচার অভিযান আজ বিকেল 5টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী, আসাম বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে রাজ্যের সব বিধানসভা আসনের জন্য নীরবতা পর্ব আজ সন্ধ্যা 5টা থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া ভোট গ্রহণ শেষ হওয়ার 48 ঘন্টা আগে কার্যকর হয়। জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 126 অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নীরবতা পূর্বে জনসভা, মিছিল সহ সব ধরনের নির্বাচনী প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক বা সামাজিক মাধ্যমের মাধ্যমে নির্বাচনী বিষয়বস্তু প্রচার করাও এই সময়ে নিষিদ্ধ থাকবে। নীরবতা চলাকালীন বাল্ক SMS, ফোন কল বা সামাজিক মাধ্যমের মাধ্যমে ভোট চাওয়াও নিষিদ্ধ। এছাড়াও এই সময়ে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন যে কোনো কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্যদিকে প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট আসনের বাইরে থেকে আসা এবং ওই আসনের ভোটার নন এমন রাজনৈতিক কর্মী বা দলীয় সদস্যদের সেই আসনের মধ্যে থাকার অনুমতি থাকবে না, কারণ প্রচার শেষ হওয়ার পর তাদের উপস্থিতি অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। তাই নির্বাচন কমিশন জেলা নির্বাচন প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে যাতে এই ধরনের সব কর্মী ও দলীয় ব্যক্তিরা প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আসন ছেড়ে চলে যান। এছাড়াও স্পষ্ট করে জানানো হয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 126(1) খ অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার আগের 48 ঘন্টার মধ্যে কোনো ইলেকট্রনিক মাধ্যম যেমন টেলিভিশন, সিনেমাটোগ্রাফ বা অনুরূপ যন্ত্রের মাধ্যমে নির্বাচনী বিষয়বস্তু, মতামত সমীক্ষা বা কোনো যে কোনো সমীক্ষার ফলাফল প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পরবর্তী খবরটি হলো, কেঁপে উঠল বরাকসহ রাজ্য, উৎপত্তিস্থল হাইলাকান্দি। রাজ্যে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আজ দুপুর 2টা 18 মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হাইলাকান্দি জেলায়। সংস্থার তথ্য অনুসারে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.8। এছাড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার গভীরে। রাজ্যের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়। পাশাপাশি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের কিছু অংশেও কম্পন টের পাওয়া যায়, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়াও আজ ভোর রাত 3টা 52 মিনিটে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। তার আগে রাত 12টা 53 মিনিটে মণিপুরের চুড়াচাঁদপুরেও কম্পন অনুভূত হয়। পরবর্তী খবরটি হলো, বিজেপিতে ফিরলেন কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার। কংগ্রেস ত্যাগের 24 ঘন্টা পার হতে না হতে বিজেপিতে যোগদান করলেন সূর্যকান্ত সরকার। আজ সকালে তিনি ইটখোলা বিজেপি কার্যালয়ে পৌঁছেন এবং জেলা সভাপতি রূপম সাহা ও 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কোনাদপুর কায়স্থের উপস্থিতিতে গেরুয়া বসন পরিধান করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাধারণ মানুষের সেবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, সোমবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে সরকার উল্লেখ করেছেন, দলের প্রতি তার আন্তরিক নিষ্ঠা ও অবিচল অঙ্গীকার থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্বের খামখেয়ালিপনার জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিগত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হলেও সংগঠনকে চাঙ্গা করার ব্যাপারে নানা পরামর্শ প্রদান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এতে তিনি দারুণ মর্মাহত হয়েছেন। তার মনে হয়েছে তিনি তফসিলি সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাকে অবহেলা করা হয়েছে। পরবর্তী খবরটি হলো 15 দিনে দুবার রং বদল, এবার বিজেপিতে আয়েশা। অল্প সময়ের মধ্যেই পরপর দুইবার রাজনৈতিক শিবির পরিবর্তনের পর শেষ পর্যন্ত বিজেপিকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন অগপুর প্রাক্তন সংখ্যালঘু নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী। নির্বাচনের মাত্র দুদিন আগে আজ মঙ্গলবার ইটখোলায় অবস্থিত বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 15 দিনের মধ্যে দুবার দলবদল করায় আয়েশার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থানে অনড় থাকার বার্তাই দিয়েছেন তিনি। দলে যোগদানের পর আয়েশা সুলতানা চৌধুরী জানান, সাধারণ মানুষের সেবা এবং উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, দেশের পাশাপাশি রাজ্যেও উন্নয়নের গতি বজায় রাখতে হলে বিজেপির মতো শক্তিশালী এবং সংগঠিত দলের সঙ্গে থাকা প্রয়োজন। এছাড়াও তিনি সুনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস ও অগপ প্রার্থীদের তীব্র ভাষায় আক্রমণ করেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। উল্লেখ্য, গত 29 মার্চ তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন। পরবর্তী খবরটি হল, এক দশকের টানাপোড়েনের অবসান, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী। বিভাজনের প্রায় এক দশক পরে নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 সই করার ফলে সরকারিভাবে অন্ধ্রের রাজধানী তকমা পেল অমরাবতী। রাষ্ট্রপতির সম্মতির পর সোমবার আইন মন্ত্রক গেজেট নোটিফিকেশন জারি করে, ফলে এই বিলটি এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়েছে। এই সুখবর নিজেও ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই সংশোধনী বিলটি গত সপ্তাহে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই পাশ হয়, যার মাধ্যমে 2014 সালের অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014 পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনের ফলে অমরাবতীকে স্থায়ী রাজধানী হিসেবে আইনি মর্যাদা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই অবস্থান পরিবর্তন করতে হলে সংসদের অনুমোদনের প্রয়োজন হবে। উল্লেখযোগ্যভাবে এই সিদ্ধান্ত 2 জুন 2024 থেকে কার্যকর বলে ধরা হয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটল 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশকে ভেঙে দুটি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা তৈরি করা হয়। সেই সময়কার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2014 অনুযায়ী পরবর্তী 10 বছরের জন্য হায়দ্রাবাদকে 2 রাজ্যের রাজধানী ঘোষণা করা হয়। ওই আইনে বলা হয়েছিল 10 বছরের বেশি সময় পর্যন্ত হায়দ্রাবাদ 2 রাজ্যের রাজধানী থাকবে না। নির্ধারিত সময় পেরিয়ে গেলে 1 নং উপধারা অনুযায়ী হায়দ্রাবাদ শুধুমাত্র তেলেঙ্গানারই রাজধানী থাকবে। অন্ধ্রপ্রদেশের জন্য নতুন রাজধানী বাছাই করতে হবে এই সময়ের মধ্যে। কিন্তু দীর্ঘ 10 বছরের রাজনৈতিক টানাপোড়েনে স্থায়ী রাজধানী নিয়ে সিদ্ধান্ত 2024 সালের মধ্যে নেওয়া যায়নি। পরবর্তী খবরটি হল, থানায় নির্মম নির্যাতনে পিতা পুত্রের মৃত্যু, 9 পুলিশ কর্মীর ফাঁসির নির্দেশ আদালতের। 6 বছর আগে তামিলনাড়ুর এক থানায় পিতা পুত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছিল। সেই বহু চর্চিত মামলায় সোমবার বড় রায় শোনাল আদালত। মাদুরাই জেলার একটি আদালত 9 জন পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। 2020 সালের 19 জুন মৃত্যু হয় জয়রাজ ও তার ছেলে বেনিক্সের। অভিযোগ ছিল, লকডাউনের সময় দোকান খোলা রাখার কারণে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। যদিও পরে সেই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠে। পরিবারের দাবি ছিল, থানায় নিয়ে যাওয়ার পর রাতভর অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয় তাদের উপর। গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল দেহে। পরে জেল হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় পিতা ও পুত্রের। ঘটনার তদন্ত প্রথমে রাজ্য পুলিশের অপরাধ শাখা শুরু করলেও পরে তা কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে যায়। তদন্তে জানা যায়, একাধিক পুলিশ কর্মী ওই নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন। মোট 10 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক মহিলা কনস্টেবলের সাক্ষ্য। তিনি আদালতে জানান, থানার ভিতরে পিতা পুত্রের উপর মারাত্মক নির্যাতন চালানো হয়েছিল, এমনকি থানার ভিতরে রক্তের দাগ দেখার কথাও বলেন তিনি। পাশাপাশি অভিযোগ উঠে, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও যথাযথ ছিল না। সমস্ত প্রমাণ ও সাক্ষ্য খতিয়ে দেখে
আদালত 9 জন পুলিশ কর্মীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। এই রায়কে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরবর্তী খবরটি হলো, ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রচারের অন্তিম লগ্নে এসে কোনো পক্ষই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই আবহে কেন্দ্রের দক্ষিণাঞ্চলের চা বাগান এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে দিনভর ম্যারাথন প্রচার চালালেন বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক বিজয় মালাকার। এদিন পাটাখাউরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় 3টি পৃথক জনসভায় অংশ নেন বিজেপি প্রার্থী। বিশেষ করে কেকড়াগুল চা বাগানের সভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি কংগ্রেসকে নিশানা করেন। বিজয় মালাকার অভিযোগ করেন, দশকের পর দশক কংগ্রেস চা শ্রমিকদের শুধুমাত্র সস্তা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে, তাদের প্রকৃত উন্নয়নের কথা ভাবেনি। বিপরীতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, বিজেপি সরকার চা জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে। বাগান এলাকায় মডেল স্কুল, ভূমির পাট্টা প্রদান এবং জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ আমাদের কাজের প্রমাণ। প্রচারের ফাঁকে স্থানীয়দের অভাব অভিযোগ শুনেন বিধায়ক। 5 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা নিয়ে গ্রামবাসীদের উদ্বেগের জবাবে তিনি জানান, ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে এবং বাকি 1 কিলোমিটার রাস্তা দ্রুত পাকা করা হবে। এছাড়া 6 ও 7 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের দাবি মেনে একটি নতুন এমই স্কুল স্থাপনের জোরালো আশ্বাস দেন তিনি। প্রতিটি সভায় মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল দেখার মতো। বিকেলে সোনাপুর ও জালালাবাদ বাজারে আয়োজিত জনসভাগুলিতে ভিন্ন মেজাজে দৌড়া দেন বিজয় মালাকার। সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপিকে অস্পৃশ্য ভাবার দিন শেষ হয়েছে। দশকের পর দশক অন্য দলকে সমর্থন করেও আপনারা বঞ্চিত থেকেছেন, কিন্তু বর্তমান সরকারের আমলে এলাকায় উন্নয়ন ও শান্তি উভয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও যোগ করেন যে এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পূর্ণ করার জন্য মানুষের আশীর্বাদ ও আরও একটি সুযোগ তার প্রয়োজন। পরবর্তী খবরটি হলো, সোনাইয়ে আমিনুলের পক্ষে হাওয়া তুলতে জলপ্রচার হাফিজ রশিদের। মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বিজেপি এবার সরকার গঠন করলে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করবে সরকার। তিনি আরও বলেছেন, গত 5 বছরে মুসলিমদের উচ্ছেদ করে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এবার জিতলে মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। যে দলের মুখ্যমন্ত্রী ভগবানের নামে শপথ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তার সমর্থিত দলের প্রার্থীকে কোন মুখে ভোট দেবেন রাজ্যের মুসলমানরা? মুসলমান জাতির সঙ্গে বিষোদ্গার করা দলের সমর্থিত প্রার্থীকে ভোট না দেওয়া মুসলমানদের মানবিক ও ইমানি দায়িত্ব। সোনাই এলাকার বাগপুর, নিয়ারগ্রাম, গোবিন্দপুর, বাঁশকান্দি, নন্দপুর সহ বিভিন্ন স্থানে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে আয়োজিত জনসভায় এভাবে এলাকার মুসলিম ভোটারদের তাতালেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, বিজেপি রাজ্যে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করলে বিলুপ্ত হবে শরীয়ত আইন, ইসলাম ধর্ম ও অধিকার বলে আর কিছু থাকবে না। তিনি বলেন, সাংবিধানিক শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হিন্দু ভোটারদের মন জয় করতে মুসলিমদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর, খারিজিয়া মাদ্রাসা বন্ধ, বুলডোজার দিয়ে মুসলমান এলাকায় উচ্ছেদের কথা বলছেন। তাহলে কোন স্বার্থে অগপ মুসলিমদের ভোট চাইছে, এই প্রশ্ন তুলেন তিনি। কংগ্রেস প্রার্থী আমিনুল বলেন, মুসলিমদের 72,000 ভোটে জিতে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সংস্কৃতের শপথ নিয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন। 5 বছর বিজেপির হয়ে কাজ করে এবার সোজা বিজেপির তলিতে ঢুকে গেছেন। সোনাইয়ের কোনো মুসলমান তাকে ভোট দেবেন না। মুসলিমদের খুনি হাতিকে এবার সোনার জনতা ভুবন পাহাড়ে তাড়িয়ে দেবেন বলে মন্তব্য করেন আমিনুল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।